বক্তব্য রাখবেন, প্রধান অতিথি বক্তব্য রাখবেন সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ। গোলটেবিল বৈঠক বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন তরফ থেকে জাতীয় প্রেস ক্লাবে প্রধান অতিথির বক্তব্য এখন শুরু হচ্ছে। খুব গুরুত্বপূর্ণ এবং খুব সময়োপযোগী একটি আলোচনা, এর জন্য শ্রমিক কল্যাণ ফেডারেশনকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। সভাপতি আমাদের সাথী ইতিমধ্যেই তিনি বিষয়টি নিয়ে অনেকবার আলোচনা করেছেন আমাদের সাথে। শ্রম সংস্কার কমিশনের সুপারিশ তার প্রত্যেকটা আলোচনায় প্রাসঙ্গিক থাকে, এই জন্য কমিশনের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। নেতৃবৃন্দ আসলে বক্তব্য রেখেছেন খুব বিস্তারিত। যারা বক্তব্য রেখেছেন তারা বিভিন্ন সময় মজুরি বোর্ডের মেম্বার ছিলেন, তারা মজুরির সংগ্রামের সাথে সবসময় যুক্ত। সুতরাং মজুরির ব্যাপারে খুব গভীর আলোচনা, কিন্তু তাদের চেয়ে বাড়তি আমার কিছু বলা একদম মাঠ পর্যায়ে যারা যুক্ত। আর একটু আগে যিনি বক্তব্য রাখলেন যারা কর্মী শ্রমিক নেতা যারা হারুন রশিদ, তো তিনি যে আবেগ নিয়ে কথা বলেন সবসময়, তারপরে কিন্তু খুব বেশি যুক্ত করার নেই। আমি আতিকভাবে সবসময় মনে করিয়ে দিই যে ট্রেড ইউনিয়নের প্রোগ্রামে আমি একজন শ্রমিক আন্দোলনের কর্মী, আমি অতিথি হতে পারি না, প্রধান অতিথি নাই। এটা একটু আগামী দিনের প্রোগ্রামে কিন্তু মনে রাখি যে কোনোভাবে অতিথি বানাইয়া বাইরে পাঠাবার দরকার নেই আমাকে। আমি কিন্তু শ্রমিক আন্দোলনের একজন সাথী এবং যারা এখানে পুরনো আছেন তাদের সাথে মাঠ পর্যায়ে আমার কাছে। আমি খুব 2-3টা জিনিস বলে শেষ করব। প্রধান অতিথি অনেক বড় বড় প্রধান কথা বলবো এটা মনে করার কারণ নেই, বিশেষ করে মিডিয়া ভাই বোনদের বলবো যে খুব সংক্ষেপে একটু আলোচনা করবো। একটি গল্প দিয়ে শুরু করি, খুব মিষ্টি হয়ে যাচ্ছে আমি জানি না। আবার শ্রমিক কল্যাণ ফেডারেশনের এসে তো হাততালি দল হিসেবে আমি জানি না হাততালি আপনারা যারা পেলেন নাম শুনছেন তো সবাই না, যে কিংবদন্তি খেলা আর একটা আত্মজীবনী আছে, পড়ছেন কিনা, পড়ার কথা দিয়েছেন। সে ছোটবেলায় জুতা পলিশ করতো, শিশু শ্রমিক ছিল। তার আত্মজীবনীতে খুব চমৎকার একটা কথা বলছেন, খুব নিষ্ঠুর কথা কিন্তু চমৎকার ভাবে উনি বলছেন। উনি যখন জুতা পলিশ করতেন, যেহেতু উনি ছোট ছিলেন এবং দেখতে খুব ভালো ছিলেন, তো অনেক ভদ্রলোকরা তার কাছে জুতা পলিশ করতে আসলে কথা বলতো, জিজ্ঞেস করতো কোথায় আসছো, কি করো, পরিচয়, খুব সহানুভূতি জানাইতো, কেন পড়াশোনা করো না। কিন্তু যখন মানে সবকিছু গল্প টল্প করার পরে সহানুভূতি জানানোর জন্য টাকা দিত, তখন খুব জোরাজোরি করতো কত কম দেওয়া যায়। এটা পেলে খুব চমৎকার ভাবে লিখছে, যদি সুযোগ পায় না তারা পড়বে, তারা পড়ে। এই জন্য বলা ওই জন্য যে আমারও হারুন ভাই যখন বলছেন যে 84 বছর, আমাদের তো 67-68 বছর চলতেছে। এর মধ্যে বেশ কয়েকটা মজুরির আন্দোলনে আমার সম্পৃক্ত থাকার সুযোগ হয়েছিল এবং প্রথম যে মজুরির বন্ধাত্মটা ভাঙলো 2006, তখন আমরা একদম খুব সক্রিয়ভাবে যুক্ত ছিলাম ইউনিয়নগুলোর সাথে। তো আমাদের এরকম একটা অভিজ্ঞতা হয়েছে যে সবাই ভালো, দুটো এলাকা ছাড়া। একটা হচ্ছে ভাই মজুরির কথাটা বললেন না সুতরাং স্যার, তাহলে কিন্তু সব শেষ হয়ে যাবে, দেখবেন শ্রমিক কিন্তু থাকবে না সব। হ্যাঁ, আর একটা হচ্ছে সংগঠন করতে দেওয়া যাবে, এবং সেই সংগঠন যে করতে দেওয়া যাবে না সেটাও কিন্তু মজুরির বার্গেনিং করবে বলে, আর কিছু না। কিন্তু এমনি সংগঠন করতে চাই, কল্যাণ কমিটি, ক্যান্টিন কমিটি, অংশগ্রহণকারী কমিটি সবই করবো। এখন আবার কি কি নতুন নতুন আসছে না, আমরা বলতে পারবো অনেক কিছু, কিন্তু ইউনিয়নটা করতে দেওয়া যাবে না। এই জন্য যে ইউনিয়ন তো দর কষাকষি করতে পারে, এবং তার মূল একটা বিষয় হচ্ছে মজুরি। সেজন্য এটা একটা কেন্দ্রীয় বিষয়, এবং এটা ফয়সালা না হলে শুধু শ্রমিকদের অধিকারের ব্যাপারটাই না, শিল্প পরিচালনা এবং জাতির যে অন্যান্য ক্ষেত্রে যে জাতির যে পরিকল্পনাগুলো আছে সবগুলোই আপনার বাধাগ্রস্ত হবে, এবং সবগুলো একটা বন্ধাত্মের মধ্যে চলবে, একটা তুগলকি অবস্থান হতে চলবে। এটা ফয়সালা খুব জরুরি। আরেকটা দুর্ভাগ্য হচ্ছে যে এটা সবসময় একটা শ্রমিকদের ইস্যু হিসেবে চিহ্নিত করা হয়, কিন্তু মজুরি একটা শুধু শ্রমিকদের ইস্যু না,
এটি একটি অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক ইস্যু। একটি জাতির মজুরি কত হবে তার উপরে নির্ভর করে সেই জাতির ভবিষ্যৎ প্রজন্ম কি ধরনের পড়াশোনা পাবে, তার স্বাস্থ্য ব্যবস্থা কি হবে, তার সমাজে বৈষম্য কত কোন অবস্থায় যাবে। এটা আমরা অনেক সময় খেয়াল করি। আমি এর জন্য একটু বলবো যে প্রথমতই মজুরির যে টোটাল বয়ানটা, টোটাল যে বিষয়টা, এটাকে জাতিসংঘ পরিষ্কার করা দরকার, যে এটি শুধুমাত্র একটা সেক্টরে বা একদল ব্যক্তির বা একজন শ্রমিকের ব্যাপার না, কিন্তু এবং এই ব্যাপার যে না, এটা আধুনিক বিষয় না। আমাদের আগের বক্তব্য বলেছেন অধ্যাপক সাহেব যে এটা বহুদিন ধরে চলে আসছে, যে মজুরির অধিকারটা একজন মানুষের, একজন শ্রমিক মানুষের একদমই প্রথম মৌলিক মানবাধিকার, এবং সার্বজনীন ঘোষণাপত্র যার মাধ্যমে পৃথিবীর সব সংবিধানগুলো যার ভিত্তিতে রচিত হয়, সেখানে কিন্তু বলা হয়েছে যে মজুরি একটি মানবাধিকার। বাংলাদেশের সংবিধান এরা খুব স্পষ্ট করছে যে মজুরি কিভাবে দেখতে হবে, এবং এটা সরকার, রাষ্ট্রের অন্যতম অবশ্য কর্তব্য বলেছে। এটা এই জন্য তিনটা বিষয় আমাদেরকে একটু মাথায় রেখে আমরা আগাই, যেহেতু একটা আমাদের অনেকগুলো আলোচনা এখন শুরু হয়ে গেছে। জাতীয় ন্যূনতম মজুরি আমাদের আপনার কমিশনের রিপোর্ট ছিল তিনটি। একটি হচ্ছে জাতীয় ন্যূনতম মজুরির ভিত্তি নির্ধারণ করা, আরেকটি তার ভিত্তিতে সেক্টরাল মজুরি নির্ধারণ করা মানদণ্ড, আরেকটি হচ্ছে পেশা ভিত্তিক। বাংলাদেশে এখন প্রচুর পেশা শ্রমিক আছে, তারা বিভিন্ন ধরনের পেশায় নিয়োজিত, তাদের কোনো বিশিষ্ট শিল্প নাই, হ্যাঁ তাদের। এখন এটা করতে গিয়ে ওই যে কিছুদিন আগে বললো আমাদের শাকিল ভাই বললো, বাবুল ভাই বললো যে কিছুদিন আগে মজুরি বোর্ড খুব চমৎকার একটা তামাশা করেছে, যে তারা অদক্ষ এবং তরুণ শ্রমিকদের মজুরি নির্ধারণ করেছে 4,440 টাকা, না সব মিলিয়ে 7,000 টাকা। হ্যাঁ, তো আমি চেয়ারম্যান সাহেব টেলিফোন করেছিলাম, আমি দু একজনের বলার পরে বললো যে আমরা তো খসড়া করেছি ভাই, আমরা ফাইনাল করিনি। আমি বললাম যে ঠিক আছে, এই ক্যালকুলেশনটা একটু পাঠান আমাকে, দেখতে চাই এত বড় চমৎকার ক্যালকুলেশন করলেন আপনারা, এইটা একটু পাঠিয়ে। সুতরাং ভিত্তিটা তৈরি করতে হবে, এটি হচ্ছে মূল আলোচনা আসলে। কারণ ভিত্তিটা যদি আমরা শ্রমিক আন্দোলনের পক্ষ থেকে বা শ্রমিকদের নিয়ে আমরা যারা কাজ করি, বিল সহ অন্যান্য যারা আছে, তারা যদি এই মানদণ্ডটা আমরা তৈরি না করি, তাহলে কিন্তু এই বিভ্রান্তি থেকেই যাবে। পরিমাণ নিয়ে বিভ্রান্তি সবসময় থাকে, কিন্তু ভিত্তিটা যদি তৈরি করি, এবং এই ভিত্তি কোনো মন গড়া ভিত্তি না। বাংলাদেশ ব্যাংক নিয়মিত আপনার মুদ্রাস্ফীতির কথা বলে, তাই না, কত হচ্ছে। বিডিএস পারিবারিক ব্যয় কত হয় তার একটা তথ্য দেয়। সরকারের যে প্রতিনিধিগুলো আছে, এগুলো ধরেন যেখানে কত বলতেছে, যেখানে পরে একটা পরিবারের কত ব্যয় হয়, এবং তারপরে আমরা আসবো যে সরকারের যে নীতিগুলো আছে, শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টি, মাতৃত্বকালীন সুরক্ষা, টেকসই উন্নয়ন, সেই নীতিগুলোকে আমরা ঠিক করি। ওই শুধুমাত্র ক্যালোরির ভিত্তিতে কিন্তু আমরা এগুলো সেটা খুব বেশি আগানো কিন্তু যাবে না। ওটা একদম ন্যূনতম ভিত্তি, মিনিমাম ওয়েজের কিন্তু কয়েকটা স্তর আছে, ফ্লোর ওয়েজ, মিনিমাম ওয়েজ। এখন আমরা কিন্তু সারা পৃথিবী লিভিং ওয়েজ নিয়ে আলোচনা করতেছি। পৃথিবী কিন্তু এখন আর শুধুমাত্র মিনিমাম ওয়েজের মধ্যে সীমাবদ্ধ নেই। এই ভিত্তিটা আমাদের তৈরি করা দরকার। এই জন্য যারাই মজুরি নিয়ে আমরা কথা বলি, তারা কিন্তু একটু বসা দরকার, খুব সুনির্দিষ্ট ভাবে সময় নিয়ে, যাতে এটা আমরা তৈরি করতে পারি যে সরকারকে মজুরি নির্ধারণ করতে হলে সরকারের এই ভিত্তিগুলো বিবেচনা রাখতে হবে। আমরা কিছু বলতে চাচ্ছি, তারাই করুন।